গ্রীষ্মকাল এখনো না এলেও কলকাতাতে বেশ গরম পড়ে গেছে। তার উপরে শুভেন্দু অধিকারীরা যেভাবে রাজনৈতিকভাবে চেপে ধরেছে, মাথাটা ঠান্ডা রাখা এই অবস্থায় সত্যি রীতিমতো কঠিন অবস্থা। সেই জায়গায় দেখতে গেলে এই সময়টা লন্ডনের আবহাওয়া খুবই সুন্দর, বেশ ফুরফুরে একটা আমেজ রয়েছে, হালকা একটু শীত শীত ভাব রয়েছে, গায়ে একটু জ্যাকেট ট্যাকেট লাগবে, বেড়াতে যাওয়ার জন্য একদম আদর্শ সময়। আর সেটাকেই কাজে লাগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শেষবারের মতো সরকারি পয়সার সুযোগ ব্যবহার করার সুযোগ বোধহয় পেয়ে গেলেন। আর সেই জন্যই এই লন্ডন সফরটা তিনি করে দিলেন, যেমন করতেন তার পূর্বসূরি জ্যোতি বসু। যে জ্যোতি বসু মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব পছন্দের নেতা ছিলেন। বামেদের সিপিএমকে এত তিনি নাকি প্রতিবাদী ছিলেন, এত তাদের বিরুদ্ধে লড়াই ছিল, কিন্তু প্রত্যেকবার দুর্গাপুজোর সময় ঠিক বিজয়া দশমী হলেই একদম সময় করে নির্দিষ্টভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে প্রণাম করতে যেতেন। আর বামেরা যারা নাকি ধর্ম মানে না, মমতা বন্দ্যোপাধ্যায় জ্যোতি বসুকে প্রণাম করতে গেলে সেই প্রণামটা নিতে তার কোনো অসুবিধা ছিল না। সুতরাং গ্রীষ্মকাল এলে জ্যোতিবাবু যেরকম নিয়ম করে লন্ডনে বেড়াতে যেতেন এবং ওই গরমের সময়টা আরামে কাটিয়ে আসতেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও সেইটা করে এলেন সরকারি পয়সার শেষবার সুযোগটা ব্যবহার করার জন্য। কেন? কেননা সামনের বছর এই সময় নির্বাচন আসছে, সুতরাং সামনের বছর যাওয়ার তো কোনো সুযোগ নেই। আর 2026-এর পরে তার মুখ্যমন্ত্রিত্ব থাকবে কিনা, আদৌ তারা ক্ষমতায় থাকবেন কিনা, এইভাবে আমার আপনার ট্যাক্সের পয়সায় নয় ছয় করতে পারবেন কিনা, সেই নিয়ে তো তার নিজের মনেই প্রশ্ন আছে। সুতরাং সুতরাং একটা অক্সফোর্ডের শিয়ালছানা দেখানোর মতো দেখিয়ে তিনি চলে গেলেন লন্ডন সফরে, একটু বেশ ফুর্তি টুর্তি করে 7 দিনের একটা বেশ সাময়িক ছুটি টুটি কাটিয়ে আবার ফ্রেশ হয়ে এসে আবার লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়বেন বলে। কেননা এই অক্সফোর্ড সফর শেষে, এই ইংল্যান্ড সফর শেষে বাংলার কপালে কি জুটলো? এই এত বড় একটা গোল্লা ছাড়া কিছু কি জুটেছে? কিন্তু তার জন্য এই ট্যাক্স পেয়ারদের কোটি কোটি টাকা কেন খরচ হলো, এই নিয়ে তো প্রশ্ন থেকেই যাচ্ছে। কিন্তু যাই হোক, সেটা নয়। এই প্রতিবেদন যে কারণে করছি, যে এই লন্ডন সফর, এই অক্সফোর্ড সফর, এখানে যদি হাইলাইট পয়েন্ট যদি কিছু বলা হয়, তাহলে সেই হাইলাইট পয়েন্টটা কি? বাংলার জন্য শিল্প আসেনি, কোনো রকম বাংলার কিছু উন্নতি হয়নি। যদি এখানে হাইলাইট পয়েন্ট বলা হয়, একটাই কি মোমেন্ট বলা হয়, সেটা হচ্ছে এই অক্সফোর্ডের কেলগ কলেজে যে তিনি বক্তৃতা করছিলেন, ছোট্ট একটা সেমিনার রুম, যেখানে মেরে কেটে হয়তো 100 লোক কি 150 লোক ধরে, যার মধ্যে 50-75 জন তারই তল্পি বাহক, যারা তার অনুগ্রহে সেখানে তার সঙ্গেই ফুর্তি করতে গেছেন, সেরকম লোকে ভর্তি। সেইখানে গিয়ে একটা সো কল্ড এসএফআই এর বিক্ষোভ হলো, একটা বামেদের বিক্ষোভ হলো। এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে বিক্ষোভটা হলো, এই বিক্ষোভটা কি আসলে পুরোটাই স্ক্রিপ্টেড? পুরোটাই ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায় প্যাকের বানানো প্ল্যান, সেই অনুযায়ী পুরো জিনিসটা অভিনীত হলো? এবং এই রাজ্যে এখনো বামেরা জীবিত আছে এবং বিরোধী ভোট ভাগ করতে হবে, সেই জায়গাটা ভাগ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে 2026-এ আরেকবার জেতাতে হবে, এই জায়গাটা সুনিশ্চিত করার জন্যই কি এই সুনির্দিষ্ট চিত্রনাট্য? এই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করে দিয়েছে। গতকালই এক বন্ধু দীর্ঘ এক লেখা পাঠিয়েছেন আমাকে এবং সেখানে এই পয়েন্টগুলো তুলেছেন। আমি তার নামটা ইচ্ছা করেই সামনে নিয়ে আসছি না, তার সিকিউরিটির জন্য। শুধু শুধু এইসব কথাগুলো তার নাম জড়িয়ে গেলে হ্যারাস্ট হতে হবে। তো এই রাজ্যে যে পরিমাণ চটি চাটা ল্যাজনারা পুলিশ বাহিনী আছে, সেখানে এর বেশি কিছু এক্সপেক্ট করা যায় না। যা কিছু অন্যায় অত্যাচার আমার উপরেই হোক, তিনি সুস্থ থাকুন। তো যাই হোক, এই প্রশ্নটা উঠছে তার একটা বড় কারণ হচ্ছে যে দেখুন, এখানে এই যে প্রতিবাদটা হলো, সেই প্রতিবাদটা যে আগে থেকে হবে সেটা সুনির্দিষ্ট ছিল, এবং সেই সুনির্দিষ্ট তথ্য শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ই নয়, তার সঙ্গে যাওয়া ওই 3.5 বছরের জেলখাটা আসামিটার হাতেও ছিল। এখন এরকম প্রতিবাদ যদি হয়, তাহলে সেটাকে আটকানোর কোনো রকম কি কোনো চেষ্টা করা হবে না? চেষ্টা যে করা হয়নি সেটা প্রমাণিত, যে এই খবর পাওয়ার পরও তারা প্রতিবাদটা তাদের মতো করে করে যেতে পেরেছেন। এবার প্রশ্নটা হচ্ছে যে এই প্রতিবাদটা করিয়ে দিয়ে লাভটা আসলে কি হলো? মমতা বন্দ্যোপাধ্যায়ের গোটা ইংল্যান্ড সফর, লন্ডন সফর, সেটা নিয়ে আমি একটাও প্রতিবেদন গতকালের আগে অবধি করিনি, এবং তাতে যে খুব মহাভারত অশুদ্ধ হয়ে গেছে এমন তো নয়। কেননা সেখানে করার মতো কিছু ছিলই না। সেই জন্য হাইলাইট করার জন্য কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে সকালবেলা উঠে জগিং করতে হচ্ছে, তিনি বাকিংহাম প্যালেসের সামনে হাঁটছেন, কখনো পিছন দিকে হাঁটছেন, কখনো সৌরভ গাঙ্গুলি তার সঙ্গে যাচ্ছেন এবং কোথায় যাচ্ছেন সেটাই জানেন না, কখনো সৌরভ পত্নী ওই দেখুন ওইটা আমাদের ফ্ল্যাট, এইভাবে দেখাতে হচ্ছে। সুতরাং পুরো লন্ডন সফরে বলার মতো কাজটা কিছুই করেননি। তো সেই জায়গাটাকে হাইলাইট করার জন্য, এটাকে আলোচনায় আনার জন্য এই প্রতিবাদ কর্মসূচিটা হয়ে গেল। এই প্রশ্নটা আরো উঠছে, তার কারণ হচ্ছে একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখুন,
যে মুহূর্তে প্রতিবাদটা হলো তিনি কিছুটা থতমত খেয়ে গেলেন এবং তারপর কথাটা বন্ধ হয়ে গেল। তারপর হঠাৎ করে নিজের এত বড় জ্বলজ্বলে মাথায় ব্যান্ডেজ লাগানো, হাতে প্লাস্টার লাগানো একটা ছবি তুলে ধরে তিনি আত্মপ্রচার, যেরকম নির্বাচনী সভায় করে থাকেন ঠিক সেই জিনিসটা তিনি করলেন। এখন প্রশ্নটা হচ্ছে, এই এত বড় ঝকঝকে চকচকে ছবি প্রিন্ট করিয়ে তিনি লন্ডনে, অক্সফোর্ডে কেন নিয়ে গেলেন? এই ছবি কি তার সঙ্গে সবসময়ই থাকে? অতীতে তো এই ছবি এইভাবে ব্যাকুল হয়ে তুলে ধরে তাকে দেখাতে আমরা কোনোদিন দেখিনি। তাহলে এই জিনিসটা তিনি করলেন কেন? তিনি কি জানতেন যে এটাই হতে চলেছে এবং এটাই তার পাল্টা হবে? এখন মুশকিল হচ্ছে যারা প্রতিবাদ করেন, দেখুন প্রতিবাদ করার জন্য দুটো জায়গা থাকে বা দুরকম একটা ভাব থাকে। এক হচ্ছে আমি হঠাৎ করে গিয়ে প্রতিবাদ করব এবং যার বিরুদ্ধে প্রতিবাদ তিনি কথা বলার সুযোগই পাবেন না, তিনি হকচকিয়ে যাবেন এবং সেই জায়গায় তাকে স্পেল বাউন্ড করে দেওয়া, এটাই কিন্তু প্রতিবাদের একটা বড় কারণ হয়ে থাকে। এবার আরেকটা জায়গা হচ্ছে যে হ্যাঁ, আমি জানিয়ে শুনিয়ে প্রতিবাদ করছি, আমি দেখাতে চাইছি যে গণতান্ত্রিকভাবে, রাজনৈতিকভাবে তুমি কতখানি পিছিয়ে রয়েছো। আমার যে প্রতিবাদের ভাষা, আমার যে প্রতিবাদের সমর্থন, সেখানে এত লোক আছে, তুমি গলা টিপে দিতে চাইলেও তুমি পারবে না। মানুষ এইভাবে প্রতিবাদ করে। এখানে কি কোনোটার একটা হলো? চকিয়ে দেওয়ার ব্যাপার যে নেই সেটা তো বোঝাই গেল। আগে থেকেই ঘোষণা করে দিচ্ছেন যে এই প্রতিবাদ হলে আমি চালিয়ে ব্যাট করব, এবং সেটা যে চালিয়ে ব্যাট করবেন এই ছবি নিয়ে যাওয়া থেকেই স্পষ্ট যে তিনি পুরোপুরি প্রিপেয়ার্ড হয়ে গিয়েছিলেন। ২ নম্বর হচ্ছে সেখানে দেখিয়ে দেওয়া, এই জেনে যাওয়ার পরও আপনি কিচ্ছু করতে পারবেন না, একটা কথাও বলতে দেব না, আগে আমাদের প্রশ্নের উত্তর দিন, সেই জোরটা গিয়ে দেখাবো। সেই জোরটাও কি দেখানো গেল? এই ধরি মাছ না ছুঁই পানি গোত্রের যে প্রতিবাদটা করা হলো, করছেন কারা? করছেন একটা বামপন্থী সংগঠন, এবং সেই বামপন্থী সংগঠন তাদের সঙ্গে যতই ছায়া যুদ্ধ চলুক না কেন, তারা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরম বন্ধু, এই নিয়ে এখন তার কোনো দ্বিমত নেই। কেননা বাংলায় তারা ছায়াযুদ্ধটা করেন বদে ওই রোজ সন্ধ্যেবেলায় টিভি শোয়ে এসে একে অপরকে গালিগালাজ দেওয়ার চেষ্টা করেন, এবং বীজমূল তত্ত্ব এইটা যেরকম বামেরা ভাসিয়ে দেয়, তৃণমূলের তরফ থেকে আবার রাম বাম এক হয়ে গেছে এই তত্ত্ব ভাসিয়ে দেওয়া হয়, পুরো ব্যাপারটা গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু যখনই বাংলার বাইরে যায়, এই বামেরাই বলেন যে বৃহত্তর রাজনৈতিক স্বার্থে আমরা কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে এক মঞ্চে আছি। বাংলায় স্বীকার করতে অসুবিধা আছে, কিন্তু দেখুন বাংলার বাইরে, সেটা পাটনা হোক, সেটা দিল্লি হোক, সেটা বেঙ্গালুরু হোক, সেটা মুম্বাই হোক, এক থালায় বসে বিরিয়ানি খাচ্ছেন, একসঙ্গে চা সেবন করছেন, এবং তারপর প্ল্যান করছেন কি করে বিজেপিকে আটকানো যায়। তাহলে সত্যি সত্যিই কি এই বামেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী? এই প্রশ্ন তো সকলের মধ্যেই আছে। এবার যে সংগঠনটি সেখানে গিয়ে এই এই প্রতিবাদটা করলো, তারা হচ্ছে এসএফআই ইউকে, ইউনাইটেড কিংডম বা ইংল্যান্ডের এসএফআই শাখা। তারা ২০২২ সালে এই সংগঠনটি তৈরি করেছেন। আচ্ছা ভাবুন তো, বামেদের যখন ভরা জামানা, যখন ত্রিপুরায় রাজত্ব চলছে, পশ্চিমবঙ্গে ৩৪ বছর ধরে চলছে, তখন তখন বিদেশে কোনো শাখা সংগঠন খোলার তাদের দরকার হয়ে পড়েনি। ২০২১ যখন বামেরা শূন্য হয়ে গেছে, কোনো রকমে কেরালাটা দিতে টিম টিম করে জ্বলছে, কিন্তু সেই কেরালাতেও বিজেপি ক্রমশ থাবা বাড়াচ্ছে। এরকম জায়গায় হঠাৎ করে ইংল্যান্ডে গিয়ে এসে ভাইয়ের শাখা সংগঠন খোলার কি দরকার হয়ে পড়লো? এবং আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যখন অভয়াকে নিয়ে প্রতিবাদ হচ্ছে, সেটা তো সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ ছিল। যদি অভয়াকে নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে চেপে ধরার দরকার ছিল, তাহলে সেই সময়ে আমরা শুধুমাত্র ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর বিভিন্ন শহরে বাঙালিদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ দেখেছিলাম, এবং সেই সংখ্যাটা খুব কম ছিল না। আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, ইংল্যান্ড, প্রত্যেকটা জায়গা থেকে যে ভিডিও আমাদের কাছে এসে পৌঁছেছিল, কাতারে কাতারে সাধারণ মানুষ, সাধারণ বাঙালি যারা ওখানে পৌঁছে গেছেন, তারা প্রতিবাদে সামিল হয়েছিলেন। কই তাদের সেই বৃহৎ অংশ তো এখানে এলেন না কোনো প্রতিবাদ জানাতে, শুধুমাত্র এসএফআই এর কয়েকজন পৌঁছে গেলেন। এবং সবথেকে বড় কথা, এই ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করে দিলেন, ওরা বল দিলে আমি ব্যাট চালাবো, আমি ছক্কা মারবো। অর্থাৎ তার কাছে এই সমস্ত ইনফরমেশনটা আগে থেকেই মজুদ ছিল। তাহলে সেই ইনফরমেশন মজুদ থাকার পরেও এই প্রতিবাদ হলো, এই প্রতিবাদকে থামানোর কোনো চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়দের তরফ থেকে হলো না, এবং একটা ওই ধরি মাছ না ছুঁই পানি গোত্রের মিয়ানো প্রতিবাদ করে ব্যাপারটাকে থামিয়ে দেওয়া হলো, এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায়কে সত্যিই চালিয়ে ব্যাট করার সুযোগ দেওয়া হলো। যে চালিয়ে ব্যাট করে তিনি এই ছবি দেখিয়ে দিলেন, এবং সেখানে গিয়ে স্বাস্থ্যসাথী, অমুক সাথী, তমুক সাথী, সবুজ সাথী, কত কি তিনি তার মতো করে বলে গেলেন, এবং তাকে থামানো যাবে না।
বামেদের প্রাসঙ্গিক করার একটা চেষ্টা হলো, যে বামেরা তো তার উপর অত্যাচার করেছিল, সেই বামেরা সেখানে কথা বলছে। এই জায়গাটাতেই প্রশ্নটা উঠছে যে তাহলে তাহলে এই রাজ্যে যে হিন্দু ভোট ইউনাইটেড হচ্ছে, শুভেন্দু অধিকারীরা যে ডাকটা দিয়েছেন যে 2026-এর লড়াইটা হিন্দুদের বাঁচার শেষ লড়াই, তারা যদি ভোটটা নষ্ট করে, যদি এই রাজ্যের পরিবর্তন করাতে না পারে, তাহলে বেলডাঙ্গাতে যা হচ্ছে, মোথাবাড়িতে যা হচ্ছে, আজকে মোথাবাড়ি কালকে আপনার বাড়ি, এই এই প্রচার কিন্তু উত্তুঙ্গে উঠছে। এবং বাংলাদেশ পরবর্তী হিংসা এবং তারপরে মহাকুম্ভ, অমৃত কুম্ভকে মৃত্যু কুম্ভ, হিন্দুদের এইভাবে অপমান করা, হিন্দু ভোট কিন্তু ইউনাইটেড হচ্ছে। এবং সত্যিই এই রাজ্যের যদি 70% হিন্দু ভোট ইউনাইটেড হয়, ওই 209টা 10টা আসনের যে ইকুয়েশন আছে, সেখানে বিজেপি যদি সত্যিই 2024-এ যা ভোট পেয়েছে সেখান থেকে 5% ভোট বাড়াতে পারে, যে হিন্দুরা ভোট দেয়নি তাদেরকে বুথে টেনে নিয়ে আসতে পারে, যে হিন্দুরা ভোটটা অন্য জায়গায় দিয়েছিল, দিয়ে নষ্ট করেছিল, তারা যদি বিজেপির বাক্সে ভোট দেয়, সত্যিই কি মমতা বন্দ্যোপাধ্যায় জিততে পারবেন? তাই এই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের একার পক্ষে কিন্তু এই নির্বাচন জেতা সম্ভব নয়। 2021-এও ছিল না, যে কারণে নো ভোট টু বিজেপি ক্যাম্পেন এই বামেদের করতে হয়েছিল। এবং এই নো ভোট টু বিজেপি ক্যাম্পেন করতে গিয়ে নিজেরা শূন্য হয়েছে, নিজেদের ভোটটা ট্রান্সফার করিয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আরো 5টা বছর এই রাজ্যে রেখে দিয়েছে, এবং যার ফলে এই রাজ্যের মানুষের জীবন আরো দুর্বিষহ হয়ে গেছে। তাহলে সেই নো ভোট টু বিজেপি ক্যাম্পেন তো এবার চলবে না, নাকি কি বিদেশে গিয়ে এই নাটকটা করতে হলো? প্রশ্নটা আরো উঠছে। অনেকেই বলতে পারেন যে যদি বামেদেরকে দিয়ে এই নাটক করানোর দরকার ছিল, তাহলে তো পশ্চিমবঙ্গের কোথায়, ভারতবর্ষের কোথাও একটা তো সেই নাটকটা করিয়ে দেওয়াই যেত। দেখুন, মুশকিলটা হচ্ছে পশ্চিমবঙ্গের কোথাও বা ভারতবর্ষের কোথাও এই নাটকটা করলে এই নাটকের পরবর্তী অধ্যায়টায় হয় এটা নাটক, সেটা এক্সপোজ হয়ে যেত, আর না হলে যারা এই নাটকটা করতে গিয়েছিলেন তাদেরকে নাটক করতে গিয়ে চরম খেসারত দিতে হতো। কেমন? দুটার উপরই ক্ষতি ছিল। যেমন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলা, এই যে এই ভিডিওটা করছি, হয়তো এর জন্যই আমার দেখা যাবে কয়েক ঘন্টা বাদে আমার বাড়িতে পুলিশ এসে আমার দরজা ভাঙচুর করছে, আমার মোবাইল ফোবাইল সমস্ত কিছু নিয়ে যাচ্ছে, আমাকে জেলে পুরে দিচ্ছে, হতে পারে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই সাজানো নাটক তার জোটপন্থী বাম বন্ধুরা করে দেবেন, আর তাদের উপর কোনো পুলিশি হেনস্থা হবে না, তাহলে মানুষ তো বুঝে যাবে নাটক, সেই নাটকটাকে কি আর পাত্তা দেবে? উল্টো দিকে যদি এই নাটক করার পরে এই হেনস্থা করতে হয়, তাহলে ভাই জোট করে তোমাকে বাঁচানোর চেষ্টা করছি, আবার তার জন্য পুলিশি হ্যারাসমেন্টও আমাকে খেতে হচ্ছে, আমি কেন করব তোমার জন্য? বাংলায় এই নাটকটা কিন্তু ওই সুন্দরভাবে উপস্থাপন করা যেত না, আর সেই জন্য বাংলা থেকে একটা দূরের জায়গা প্রয়োজন হয়ে পড়েছিল, এবং যেটা দেশের গণ্ডির বাইরে। শোনো না, এই অক্সফোর্ডের যে আমন্ত্রণের কথা বলা হচ্ছে, সেই অক্সফোর্ডের আমন্ত্রণ এবছর আসেনি। বলা হয়েছিল 2024-এ, না 2024-এও আসেনি। ওই যিনি উপস্থাপিকা ছিলেন তিনি ইন্ট্রোডিউস করতে গিয়েই বললেন যে তারা গিয়েছিলেন কলকাতায়, সেটা 2023 সালের যে বিজেবিএস নাকি বিশ্ববঙ্গ সম্মেলন করেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেইখানে গিয়েছিলেন। তাহলে 2 বছর আগের একটা আমন্ত্রণকে হাতিয়ার করে অক্সফোর্ডেই যেতে হলো। এরকম আমন্ত্রণ তো তিনি অনেকেই পান, কেননা বিজেপি এসে সরকারি পয়সা খরচ করে বহু লোককে খয়রাতি করে খাওয়ানোর জন্য তিনি ডাকেন। তারাও কার্সি হিসেবে বলেন যে আপনিও আমাদের দেশে আসুন। এরকম কার্সি নিমন্ত্রণ তিনি অনেক কিছুই পান। অন্য কোথাও গেলেন না, গেলেন অক্সফোর্ডে। যে অক্সফোর্ডে 2021 সালের পরে 2022 সালে বামেদের একটা সংগঠন হঠাৎ করে গজিয়ে উঠল, ভরা জামানাতেও যে সংগঠন করার দরকার হয়ে পড়েনি, আর তারা একটা প্রতিবাদ করবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় জেনে গেলেন, তারপরে তাদের থামানোর চেষ্টা করা হলো না, তারা একটা মেয়নও প্রতিবাদ করলেন, এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য খোলা ময়দান ছেড়ে দিয়ে গেলেন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আগে থেকে তার করে নিয়ে যাওয়া এরকম জলজলে ছবি দিয়ে আত্মপ্রচার করে দিলেন, এবং সেটাই এই লন্ডন সফরের মেন কথা হয়ে গেল। তাহলে এইখান থেকে যারা প্রশ্নটা তুলছেন যে পুরোটাই সাজানো নাটক, পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক অক্সিজেন দেওয়ার জন্য তার জোটসঙ্গী বামেদের কার্যকলাপ, এবং এটা পুরোটাই সাজানো চিত্রনাট্য, যেটা তার ওই পরামর্শদাতা সংস্থা, যেটা তার ভাষাতেই প্যাক প্যাক নাম, তারা করে দিয়েছে, তারা কি ভুল প্রশ্ন করছেন? প্রশ্নটা আপনাদের কাছেও রইল, উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।